দর্শক, সারা দেশ, সারা জাতি, বেশিরভাগ মানুষই যখন আমেরিকার সঙ্গে প্রফেসর ইউনূসের ক্ষমতা শেষ হওয়ার মাত্র ৭২ ঘন্টা আগে করা গোলামির চুক্তি নিয়ে সমালোচনায় মুখর, বাংলাদেশের বাম রাজনৈতিক দলসহ বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই চুক্তি বাতিল করতে হবে, রাজপথে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। এরকম অবস্থায় আমরা মোটামুটি যখন কনভিন্সড যে এই চুক্তি মূলত গোলামির চুক্তি, এই চুক্তি দেশ বিক্রির চুক্তি, এই চুক্তির মাধ্যমে মার্কিন সাম্রাজ্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই চুক্তির মাধ্যমে মার্কিন যুদ্ধ জাহাজ আমাদের কি বলবো যে বন্দরে নোঙর করবে, আমাদের বিমানবন্দর তারা ব্যবহার করবে, নানা ধরনের আয়োজন যখন চলছে, ঠিক তখন এই চুক্তির ব্যাপারে বারবার পজিটিভ কথা বলে আসা সরকারের এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, যিনি কিনা ইউনূসীয় যুগে ইউনূসের এই চুক্তি তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাইপাস করে তিনি এবং ইউনূস দুইজন মিলেই মূলত, আর সাথে বাণিজ্য উপদেষ্টা বশির, এই তিনজন মিলেই মূলত এই চুক্তির ব্যাপারগুলো করেছেন, অন্যদের জানতেও দেননি, বুঝতেও দেননি। সেই ডক্টর খলিল এবার সংসদে দাঁড়িয়ে বললেন এই চুক্তি নাকি বাংলাদেশের জন্য গর্বের, বাংলাদেশের জন্য মঙ্গলজনক, বাংলাদেশের জন্য দারুণ কিছু বয়ে আনবে। গোলামি যদি গর্বের হয়, গোলামি যদি দারুণ কিছু বয়ে আনে, তাহলে ওই কি বলে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের মতো দাগে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চলুন ভালো কিছু তিনি কি বলছেন, কেন বলছেন, নাকি তিনি কিংবা বিএনপি সরকার এটাকে ভালো বলতে বাধ্য, কোনো ধরনের চাপে পড়ে এই কাজগুলো করছেন, নাকি তিনি মূলত পররাষ্ট্রমন্ত্রী হয়েছেনই যেন এই চুক্তির ব্যাপারে যেটা ইউনূস সরকারের আমলে হয়েছে সেটার ধারাবাহিকতা যেন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে আমরা আসলে কিছুই বুঝি না, শুধুমাত্র একটু বুঝে দেখতে চাই তিনি কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রফেসর ইউনূসের মেটিকুলাস নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে তৎকালীন সময়ে বিএনপি নেতারাই বিতর্ক তৈরি করেছিলেন, বলেছিলেন প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে যে আপনার হুঁশ থাকা দরকার, একজন বিদেশি নাগরিককে ডেকে এনে দেশের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন। এখন অবশ্য সেই ব্যক্তিকেই সেই নেতাদের খুবই কাছাকাছি দেখছি এবং সেই দলেরই পররাষ্ট্রমন্ত্রী তিনি হয়েছেন। রাজনীতিতে অনেক কিছুই হয়, রাজনীতিতে গতকালকে যেটা অসম্ভব মনে হয়েছে আজকে সেটা সম্ভব হবে, এটাই রাজনীতি। কি বলছেন তিনি, জাগো নিউজের এই শিরোনামটা দেখে নিন। সংসদে পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে। বাংলাদেশের অবস্থান নাকি শক্তিশালী হবে, অথচ আমরা কি বোকা ভাবনা ভাবছি বাংলাদেশ গোলাম হয়ে যাবে, গোলামির চুক্তি করা হয়েছে। কিন্তু আমাদের এই মহান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বাংলাদেশের অবস্থান আরও অনেক শক্তিশালী হবে। তাহলে কি আমরা বাংলাদেশ আমেরিকার কাছাকাছি শক্তি, রাশিয়া কিংবা ব্রিটেন কিংবা চীন এরকম কোনো শক্তিতে রূপান্তরিত হব এই চুক্তির মাধ্যমে? কি বলছেন তিনি? পররাষ্ট্রমন্ত্রী খলিল বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ বাণিজ্য চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। এটা তো আগেই ছিল রে ভাই, মার্কিন তুলা ব্যবহার করার আগেই শূন্য শুল্ক ছিল, তাহলে আপনি নতুন কি আনলেন? এখানে বলা হয়েছে যে চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এই তো কদিন আগে বন্দর থেকে একটা জাহাজ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফিরে চলে গেল, এটাই বোধহয় শক্তিশালী হওয়ার নমুনা। এই তো কদিন আগে রাশিয়ার কাছ থেকে আমরা তেল কেনার অনুমতি চেয়ে চিঠি পাঠালাম, দরখাস্ত পাঠালাম মার্কিন কর্তৃপক্ষের কাছে যে হুজুরের বিনীত নিবেদন এই যে হুজুরের মর্জি হয়, হুজুর আমরা আমার নিজের টাকা দিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, আপনি একটু অনুমতি দিয়ে বাধিত করেন।
এটাই বাংলাদেশের শক্তিশালী অবস্থান, সেটাই তিনি বোঝাচ্ছেন হয়তো। জাতীয় সংসদে তিনি এই কথা বলেন। খলিলুর রহমানের ব্যাপারে কথা আসে, তিনি বলেন যে রপ্তানি বাজার সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করা এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, বিডা, হাস্যকর সার্কাস যে প্রতিষ্ঠান বিডা, যেখানে আশিক চৌধুরীকে নিয়োগ দিয়েছিল প্রফেসর ইউনূস, যিনি ওই বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া ছাড়া আর কিছু মানে ঘোড়ার আন্ডাটাও তিনি করতে পারেননি, সেই তাকে এখনও এই সরকার রেখে দিয়েছে বিডার দায়িত্বে। সেটাকেও অনেকে মেটিকুলাস ব্যাপার হিসেবে দেখেন যে এই আশিক চৌধুরী, যিনি একজন বিদেশি নাগরিক, তিনি ইউনূসের মানে নিয়োগকৃত একজন ব্যক্তি, যাকে নিয়োগ দিয়ে প্রফেসর ইউনূস বহু সার্কাস দেখিয়েছেন, বহু স্বপ্নের বুলি আউড়িয়েছেন। এই বিনিয়োগ হবে, ওই বিনিয়োগ হবে, সারা পৃথিবী নাকি তার কাছে দরখাস্ত পাঠাচ্ছে, দরখাস্তে সয়লাভ হয়ে যাচ্ছেন, অথচ বিদেশি 1 টাকা বিনিয়োগ আনতে পারেননি। এখন আশিক চৌধুরী নতুন নতুন ভিন্ন ভিন্ন কথা শোনাচ্ছেন যে এটা না হলে বিনিয়োগ হবে না, ওটা না হলে বিনিয়োগ হবে না। তখন কোথায় ছিলেন যখন একটা মানে ইংরেজিতে একটা স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে জাতিকে একটা রঙিন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিলেন যে এই বুঝি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ চলে আসছে বিদেশ থেকে? এসেছে তো ঘোড়ার আন্ডা। আমরা আসলে বুঝতে পারছি না প্রফেসর ইউনূসের অনেক কিছুই মানে এখনো এই সরকারের ওপরে চাপিয়ে দেওয়ার ব্যাপার চলছে কিনা, নাকি এই সরকার একটা বড় ধরনের ফাঁদের মধ্যে রয়েছে, যে ফাঁদটার নেতৃত্ব এখনো প্রফেসর ইউনূসের হাতে রয়েছে। নেতৃত্ব মানে হচ্ছে যে আমেরিকার যে মানে এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রফেসর ইউনূসকে পাঠানো হয়েছিল, সেই এজেন্ডা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে এই সরকারের ওপরে চেপে বসতে চাইছে। রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার হিসেবে বিএনপির দায়িত্ব হবে এই চাপগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলোকে কৌশলে এড়িয়ে যাওয়া। নতুবা প্রফেসর ইউনূসের মতো নিশ্চয়ই তারেক জিয়া দেশ বিক্রির কোনো চুক্তি করতে পারবেন না, কারণ কোনো রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক নেতা, বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা দেশকে বিলিয়ে দিয়ে নিজের মুনাফা অর্জন করবে এরকম ভাবনা রাজনীতিবিদদের মাথায় থাকে না। ওই ভাবনা মানে নিজের কিভাবে কর, সুদ এগুলো মৌকুব করে নেওয়া যায়, এরকম চিন্তা যে মেটিকুলাস মানে শান্তির দূতের মাথায় থাকে, ওটা তিনি পারেন, তার পক্ষে সম্ভব। কারণ বাংলাদেশে বাস না করলে তার কিছুই যায় আসে না। গ্রামীণ ব্যাংক দিয়ে সাধারণ মানুষের উন্নয়নের নামে সাধারণ মানুষের গোয়াল থেকে গরু খুলে আনার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই মূলত তিনি কাজ করেন। যখন বাংলাদেশের হাজারো শিশু হামে মারা যাচ্ছে, তখন সেই শিশুদের নিয়ে একটি কথা বলেন না, অথচ তার বিদেশি একজন বন্ধু মারা গেলে ফেসবুকে বিশাল এক মানে রচনা লেখেন, শোক জানিয়ে শোকে তিনি কাতর হয়ে যান। হামের টিকার মানে মহামারী সংকট তৈরি করে আজকে হাম মহামারীতে রূপান্তরিত করে তিনি বিদেশি মানে চিকিৎসা সংক্রান্ত লোকদের নিয়ে এসে কিভাবে গ্রামীণ সেন্টার থেকে চিকিৎসা বিষয়ক বাংলাদেশে ব্যবসা করা যায় সেই ফোন দিয়ে আঁটেন তিনি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? সব কিছুকে একটু এলোমেলো মনে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।